বর্তমানে মানুষের সম্পর্কগুলো মাকড়সার জালের থেকেও বেশি কঠিন হয়ে গেছে। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ঠকাচ্ছে, কিন্তু সেই ব্যক্তির কথায় সে যার জন্য তাকে ঠকাচ্ছিল সেই ব্যক্তি তাকে ঠকাতে শুরু করে, কিন্তু শেষে গিয়ে একটা নির্দোষ ছেলের প্রাণ যাবে। আজকের ঘটনার সূত্রপাত হচ্ছে 21শে মার্চ 2025-এ। স্থান হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের কাকুরি। এই কাকুরি শহরটা স্বাধীনতা সংগ্রামে একটা ইম্পর্টেন্ট জায়গা রেখেছিল। সেটা কিসের জন্য? কমেন্ট বক্সে আপনারা লিখে জানান। তো এই কাকুরিতে মনোজ আর রোহিত বলে দুটো ছেলে থাকতো। তো মনোজের কাছে ঠিক সন্ধ্যেবেলা 6:30 নাগাদ একটা ফোন আসে এবং সেই ফোনটা পেয়েই সে একটু কনফিউশনে পড়ে যায়। সেদিন সে বেরোতে চাইছিল না, তার বাড়িতে কিছু কাজ ছিল, কিন্তু তাকে একজন ফোন করে কাকুরির যে মোড় আছে সেই মোড়ে 9:30টার সময় দেখা করতে বলেছে। সে একা যেতে চাইছিল না, তার মনের মধ্যে একটা কিন্তু ছিল। সে তার বন্ধু রোহিতকে ফোন করে, রোহিতকে বলে সে যে আমার এক বন্ধুর ভাইয়ের বার্থডে আছে, সেখানে 1 ঘন্টার জন্য যাব, খাওয়া দাওয়া করব, চলে আসব। মনোজ আসল কারণটা লুকিয়ে গেছিল। আসল কারণ বললে রোহিত হয়তো যেতই না। মনোজ রিসেন্টলি একটা ITI কলেজ থেকে ডিপ্লোমা পাস আউট করে ছোট্ট একটা জায়গায় চাকরির জন্য জয়েন করেছে। আর উল্টো দিকে রোহিত সে রেলওয়ের যে টেকনিশিয়ান জব আছে সেটা ক্র্যাক করেছে। তার সামনে একটা ভেরি ব্রাইট ফিউচার পড়ে আছে। রোহিতও সেদিন বলে যে আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, তুই অন্য কাউকে নিয়ে যা। কিন্তু মনোজ বলে যে আমি অনেককেই ফোন করেছি, কেউই আজকে যেতে চাইছে না, সবাই কম বেশি ব্যস্ত আছে, তো তুই প্লিজ ভাই চল। এই রকম বন্ধুদের মধ্যে কনভারসেশন হওয়ার পর রোহিত রাজি হয়ে যায়। রাত্রেবেলা ঠিক 9:30টার সময় এই মনোজ তার বাইক নিয়ে রোহিতকে তোলে তার বাড়ির সামনে থেকে। তারা বাড়িতে বলে যায় যে খানিকক্ষণের মধ্যেই তারা চলে আসবে। কিন্তু এই খানিকক্ষণটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়। বাড়ির লোক বেশ চিন্তায় পড়ে যায়। তারা বারবার মনোজ আর রোহিতের ফোনে ফোন করতে থাকে। তাদের ফোনটা ততক্ষণে সুইচ অফ হয়ে গেছিল। এইদিকে দুই বাড়িতেই তাদের যে প্রিয় মানুষরা আছে তারা রীতিমতন চিন্তায় ভুগছে। এইদিকে রাত্রেবেলা ঠিক 12:30টার সময় ওই গ্রামের এক ব্যক্তি লখনৌ থেকে বাড়ির দিকে যাচ্ছে। সে দেখছে মোড়ের পাশে যে কালভার্ট আছে সেই কালভার্টের সাইডে দুজন মাতাল পড়ে আছে। সে ভাবে যে এই জায়গাতে মাতাল এইভাবে পড়ে থাকে এরকম তো অন্যদিন দেখিনি। সে কাছে যায় এবং কাছে যেতেই সে শক হয়ে যায়। সে দেখে যে দুটো ছেলে একদম উল্টো হয়ে পড়ে আছে এবং তাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। এবং সেইটা দেখা মাত্রই সে সঙ্গে সঙ্গে গ্রামে যায়। গ্রামে গিয়ে পুরো ব্যাপারটা বললেই গ্রামের মানুষরা বলে রোহিত আর মনোজ দুজন তো কয়েক ঘন্টা আগে বেরিয়েছে, ওদেরকেও তো ওদের ফ্যামিলি খুঁজে পাচ্ছে না। তো এই রোহিত আর মনোজের ফ্যামিলিকে নিয়ে তারা সোজা ওই মোড়ের পাশের কালভার্টের উপর চলে যায় এবং সেইখানে গিয়ে তারা যখন ওই বডি দুটো উল্টায় তারা কনফার্ম হয়ে যায় এটা তাদের গ্রামের ছেলে মনোজ এবং রোহিতেরই বডি। কিন্তু তাদেরকে মারলো কে? তাদের সাথে কি লুটপাট হয়েছে? এই রকম অনেক কোশ্চেনই তাদের মাথায় ঘুরছিল। কিন্তু ততক্ষণে পুলিশকে কোনো এক সজ্জন ব্যক্তি ফোন করে দিয়েছে। পুলিশ এসে গেছে এবং এসে তাদের বডিটা ওখান থেকে রিকভার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। পুলিশেরও একই চিন্তা, এই রাতে এই দুজন এইখানে কি করে এলো? তাদের কাছে ফোন এসেছিল তারা কোনো একটা বার্থডে পার্টিতে যাবে। এই সমস্ত কিছুই উড়ো উড়ো খবর পুলিশ পাচ্ছিল। বার্থডে পার্টিতে যাবে, নিশ্চয়ই তার কোনো বন্ধুর বার্থডে পার্টি ছিল। তো এই মনোজ আর রোহিতের যত বন্ধু ছিল সবার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই দিন কারোরই বার্থডে পার্টি ছিল না। মনোজ আর রোহিত তাহলে সেদিন কেন এখানে এসেছিল? তাদেরকে লুট করেছে বা এই মনোজ বা রোহিতের কোনো শত্রু আছে? এই সমস্ত কিছুই তারা ভাবছে। তারা কল ডিটেল রেকর্ড, CCTV এবং ময়না তদন্ত এই 3টে রিপোর্টের উপর বেস করেই এই তদন্তটা শুরু করবে। CCTV
তারা যখন এই জিনিসটা চেক করতে যায় তখন দেখে যে ওই কালভার্টের আশেপাশে সেইভাবে তেমন কোনো সিসিটিভি নেই। কল ডিটেল রেকর্ড সেটা আসতে আরও একটা দিন লাগবে। ততক্ষণে তাদের কাছে যে বেসিক ময়না তদন্তের রিপোর্ট আছে সেটা চলে আসে এবং সেইটা পুলিশকে আরও অবাক করে দেয়। মনোজকে নিয়ার অ্যাবাউট 23 থেকে 24 বার আঘাত করা হয়েছে, কিন্তু উল্টো দিকে রোহিতকে 2 থেকে 3 বার আঘাত করা হয়েছে। পুলিশ এবার ভাবে যে এই রোহিত আর মনোজের মধ্যে কি কোনো শত্রুতা ছিল? রোহিত হয়তো কাউকে ঠিক করেছিল এই মনোজকে মারার জন্য, কিন্তু কোনোভাবে এই রোহিতের সাথে যাকে সে মারার কথা বলেছিল তাদের ঝামেলা হয়ে যায়। এই কারণে হয়তো রোহিতকেও মেরে দিয়ে চলে গেছে। তো এই সমস্ত কিছু যখন ভাবছে তখন তারা কল ডিটেল রেকর্ডটা হাতে পায় এবং এইটা যখন ভালো করে পুলিশ চেক করতে থাকে তখন তারা দেখে যে রোহিতের যে কল ডিটেল রেকর্ড আছে তাতে এমন কিছু সন্দেহ করার নেই, কিন্তু উল্টো দিকে মনোজের মোবাইলে 2টো সিম আছে। একটা সিম থেকে সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে ফোন করতো, কল করতো, মেসেজ করতো, একদম নর্মাল, তাতে কোনো সন্দেহের কিছু নেই। কিন্তু আর একটা যে সিম আছে সেইটা থেকে একটা সিঙ্গেল নাম্বারে প্রচুর ফোন করা হয়েছে এবং যেদিন তাদের সাথে এই সমস্ত দুর্ঘটনা ঘটেছে সেই দিনই ওই নাম্বার থেকে 35 বার কল এসেছে। এই জায়গাতে পুলিশ বুঝতে পারে যে এই নাম্বার যে ইউজ করছে সেই ব্যক্তি কিছু না তো কিছু জানেই, না হলে এতবার সেই সময় কেন সে ফোন করবে। এইবার যখন তারা দেখে যে মনোজের ওই যে নাম্বারটা আছে সেটা নিজের আইডি থেকে নেওয়া হয়নি, সেটা কোনো আইডি ছাড়াই নেওয়া হয়েছে, তার মানে পুলিশ বুঝতে পারে যে কেউ একটা এখানে খেলা খেলেছে। সেটা কে খেলেছে? যে নাম্বার থেকে এই মনোজের কাছে ফোন এসেছে সেই নাম্বারটা কার সেটাও তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় আরে এই নাম্বারটাও তো একটা ফেক নাম্বার, সেখানে কোনো আইডি কার্ড দেওয়া হয়নি। তো এই নাম্বারটা কে ইউজ করছে সেটা বলা বেশ মুশকিল। পুলিশের এখন মেইন টার্গেটই হচ্ছে ওই যে উল্টো দিকের ফেক নাম্বারটা আছে সেটা কে ব্যবহার করছে, কোথা থেকে ব্যবহার করছে সেটা জানা। পুলিশ 2 দিন টাইম নেয় এবং নেওয়ার পর সূত্র মারফতে তারা জানতে পারে ওই নাম্বারটা কে ইউজ করছিল। ওই নাম্বারটা যে ইউজ করছিল তার নাম হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতা ওই কাকুরিতেই থাকে, তার ওখানে বিয়ে হয়েছে। এবার অঙ্কিতা, মনোজ, রোহিত এই 3টে নামের যখন কানেকশান বসাতে যায় তখন রোহিতের নামটা কোনোভাবেই ফিট হচ্ছিল না। রোহিত এই অঙ্কিতার সাথে কথা বলেনি, রোহিতের শুধু বন্ধুত্ব এই মনোজের সাথে আছে। মনোজ একটা ফেক নাম্বার নিয়ে কেন অঙ্কিতার একটা ফেক নাম্বারের সাথে কথা বলছিল এবং দুর্ঘটনার দিন 35 বার কেন এই অঙ্কিতা কল করেছিল? সেদিন তারা কি দেখা করতে এসেছিল? তাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? কোনো কি ত্রিকোণ প্রেম আছে? এই সমস্ত অ্যাঙ্গেল পুলিশ দেখতে গিয়ে এই অঙ্কিতাকে তদন্ত করার জন্য থানাতে ডেকে আনে। এবার এই অঙ্কিতাকে 2021 সালে এই অঙ্কিতার সাথে বিয়ে হয় মহেন্দ্র নামে এক ব্যক্তির। পুলিশ ততদিনে আরও একটা তথ্য জেনে গেছে, সেটা হচ্ছে যে এই যে মনোজ আছে আর এই যে অঙ্কিতা আছে এরা দুজনে অ্যাকচুয়ালি প্রেম করত, কিন্তু সেই প্রেমের ব্যাপারটা অঙ্কিতার বাড়ির লোকেরা মানেনি। যখন তারা জানতে পারে যে মনোজ আর অঙ্কিতা প্রেম করছে, যেহেতু মনোজ তখনও কোনো চাকরি বাকরি করছিল না, সেহেতু এই অঙ্কিতার বিয়ে তড়িঘড়ি এক সরকারি চাকরি করা ছেলের সাথে দিয়ে দেওয়া হয়। সেই ছেলেটার নাম ছিল মহেন্দ্র। প্রথম 3-4 মাস সমস্ত কিছু ঠিক থাকলেও তারপর থেকে সমস্ত প্রবলেম শুরু হয়। পুলিশ এই ব্যাপারটা জেনে যখন অঙ্কিতাকে অনেকভাবে কোশ্চেন করে তখন অঙ্কিতার যে হাজব্যান্ড আছে মহেন্দ্র তাকেও ডেকে আনা হয়। দুজনকেই একসাথে তদন্ত করা শুরু হয় এবং সেই তদন্তে একটা গল্প, একটা প্ল্যানিং বেরিয়ে আসে এবং সেই প্ল্যানিংয়ে গল্পটা কিছুটা এইভাবে সাজানো হয়েছিল যে মনোজ আর অঙ্কিতা তারা প্রেম করতো। তাদের প্রেমের সম্পর্কটা এই অঙ্কিতা আর মহেন্দ্র যখন বিয়ে হয় তখন ভেঙে যায়। প্রথম 2 মাস অঙ্কিতা মন দিয়ে সংসার করছিল। অঙ্কিতা একদিন একটা মেলাতে ঘুরতে যায় এবং সেই মেলাতে হঠাৎই তার দেখা হয়ে যায় এই মনোজের সাথে।
তারা ছোটোবেলা থেকে প্রেম করতো, তো তারা ইমোশন ধরে রাখতে পারেনি। ততদিনে অঙ্কিতা নিজের নাম্বারও চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু আবার নতুন নাম্বারের এক্সচেঞ্জ তারা করে ফেলে। তারপর থেকে তাদের মধ্যে কন্টিনিউয়াস কথা হতে থাকে। এইদিকে অঙ্কিতার যে হাজব্যান্ড আছে মহেন্দ্র, সে সরকারি চাকরি করলেও তার যে চাকরিটা সেটা বাড়ির পাশে না, সেটা বেশটাই দূরে। তারা থাকতো কাকুরিতে, কিন্তু তার হাজব্যান্ডের চাকরিটা ছিল 136 কিলোমিটার দূরে লখিমপুর পুরীতে। তো সেই জায়গা থেকে হয়তো সপ্তাহে একদিন বা মাসে 2-3 দিন তার হাজব্যান্ড আসতো। এমনিতে অঙ্কিতা একা একা বাড়ি থাকতো, তো তার ভালো লাগতো না। তো আস্তে আস্তে যখন তার পুরনো প্রেমিকের সাথে কথাবার্তা বাড়ে, এইভাবে তাদের সাহস বাড়তে থাকে। এবং একটা সময় অঙ্কিতা তার নিজের ফ্ল্যাটে এই মনোজকে ডাকতে শুরু করে। তো এইরকমই একদিন এই মনোজ অঙ্কিতার ফ্ল্যাটে এসেছিল, কিন্তু সেদিন তার হাজব্যান্ড মহেন্দ্র তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা সারপ্রাইজ ভিজিট করে। এবং সেই সারপ্রাইজ ভিজিটে এসেই দরজার বাইরে থেকে নানান রকম শব্দ সে শুনতে পাচ্ছিল। এবং সেই শব্দটা কিসের শব্দ আমি আপনাদের আর ডিসক্রাইব করব না। তো যাই হোক, সে জানলা থেকে দেখে যে তার ওয়াইফ অঙ্কিতা কারো একটা সাথে একদম একটা বাজে অবস্থায় বিছানার উপর আছে। সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই ছেলে মানে মনোজ সেখান থেকে চলে যাওয়ার পর এই মহেন্দ্র সেখানে এন্ট্রি নেয়। এন্ট্রি নিয়ে তার ওয়াইফকে ডাইরেক্টলি বলে যে আমি সমস্ত কিছু জেনে গেছি, সমস্ত কিছু দেখে ফেলেছি, কিন্তু এইখানে কোনো রাগারাগির ব্যাপার নেই। তোমার হয়তো আগে প্রেম ছিল, সেহেতু তুমি হয়তো সেই ইমোশনটাকে আটকে রাখতে পারোনি, তাই এই সমস্ত কর্মকাণ্ড করেছো। কিন্তু এই মুহূর্তে এসে এখানে আমারও জীবনের ম্যাটার আছে। তো তুমি যে কোনো একজনকে চুজ করো, হয় আমি নয়তো ওই তোমার প্রেমিক মনোজ। তখন অঙ্কিতা অনেক ভেবে চিনতে বলে, আমি যেটা করেছি সেটা ভুল করেছি, আমার জীবনে যেটা ছিল সেটা একটা পাস্ট, আমি তোমার সাথেই থাকবো। তখন মহেন্দ্র ভাবে যে ঠিক আছে, তাহলে এটাই ভালো। মহেন্দ্র আস্তে আস্তে তার ওয়াইফের মন পাওয়ার চেষ্টা করতে থাকে, সম্পর্ক ভালো করার চেষ্টা করতে থাকে। কিন্তু মহেন্দ্র কোথাও না কোথাও বুঝতে পারছিল যে যতটা উপরে ভালো দেখাচ্ছে, ভিতরে তার কোনো কিছুই ভালো নেই। সে যখনই চাকরি করতে যায় তখনই তার মনে হয় যে তার ওয়াইফ হয়তো এই মনোজের সাথে দেখা সাক্ষাৎ আবার করে সবার অজান্তে। তার মনে সেই সন্দেহটা রয়েই গেছিল। 5 মাস কেটে যায়। এতদিন সমস্ত কিছুই এই মহেন্দ্র চুপচাপ দেখে এসেছে, কিন্তু 5 মাস পর তার ওয়াইফ একদিন এই মহেন্দ্রর ফ্যামিলিকে একটা গুড নিউজ দেয়। কিন্তু সেই গুড নিউজটা মহেন্দ্রর কাছে ভেরি ব্যাড নিউজ ছিল। সেটা হচ্ছে অঙ্কিতা প্রেগনেন্ট। এই প্রেগনেন্সির ব্যাপারটা সে মহেন্দ্রকে না বলে কেন মহেন্দ্রর ফ্যামিলিকে বলল? এই জায়গা থেকে মহেন্দ্র একটা সন্দেহ করে এবং সেই সন্দেহ বসে প্রেগনেন্ট অঙ্কিতাকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটা আসলে কার, সেটা সত্যি সত্যি বলো। সে বারবারই বলতে থাকে মহেন্দ্র এটা তোমারই বাচ্চা। কিন্তু মহেন্দ্রর তখনও সন্দেহ ছিল, খটকা ছিল মনে। অঙ্কিতাকে আরও নানানভাবে প্রেশার দেয়। একটা সময় এসে অঙ্কিতা বলে যে হ্যাঁ, এই বাচ্চাটা তোমার না, এইটা মনোজেরই বাচ্চা। আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু না বোঝার ভান করেই আমি পুরো টাইমটা ছিলাম। এই সময়ে এসে মহেন্দ্র বলে যে ঠিক আছে, তোমার পেটে মনোজের বাচ্চা আছে, সেটাও আমি মেনে নেব। এখন তোমাকে এই মনোজ আর আমার মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। অঙ্কিতা এইবার একদম না ভেবেই একদম ক্লিয়ারলি বলে দেয় যে মহেন্দ্র, আমি তোমাকেই চুজ করছি। কিন্তু এইবার মহেন্দ্র একটা শর্ত রাখে। সে বলে যে আগেরবারও তুমি এই কথাটাই বলেছিলে, কিন্তু তারপরেও এই মনোজের সাথে অনেক মিশেছ এবং মেশার ফল তুমি আমাকে গিফট দিচ্ছ। তো সেই ক্ষেত্রে এই মনোজের সাথে যাতে তুমি আর জীবনে কোনো দিন মিশতে না পারো, সেই কারণে এই মনোজকে এই পৃথিবীতেই থাকা চলবে না, তাকে সোজা উপরে যেতে হবে। এবং তার জন্য একটা প্ল্যান আমি অলরেডি বানিয়ে ফেলেছি। অঙ্কিতা চুপচাপ থাকে। সেও বুঝতে পারে যে তার হাজব্যান্ড কিসের ব্যাপারে কথা বলছে। সেও কোথাও না কোথাও সম্মতি দিয়ে দেয়। এই মহেন্দ্র পরের দিন 2টো ফেক সিম কার্ড কিনে নিয়ে আসে। একটা সে তার ওয়াইফের মোবাইলে লাগিয়ে দেয়, আর আরেকটা তার ওয়াইফকে বলে তুমি তোমার প্রেমিক মনোজকে দিয়ে দেবে। সে মনোজকে দিয়ে দেয়। ওই ফেক নাম্বারে তারা দুজন কল করতে থাকে। মনোজ যখন বলে যে তুমি আমাকে ফেক নাম্বার কেন দিলে, তখন অঙ্কিতা বলে আমার হাজব্যান্ড সন্দেহ করছে, তাই এই নাম্বারে কথা বলবো, তাহলে ও কোনোদিনও জানতে পারবে না।
কিন্তু এই ফেক সিমের পিছনে আসলে একটা বড় প্ল্যান ছিল। তো এই 21শে মার্চ যখন আসে, সেদিন মহেন্দ্র বলে আজকেই আমরা প্ল্যানটা এক্সিকিউট করব। তোমরা দুজনে কাকুরি মোড়ের পাশে যে কালভার্ট আছে, অন্ধকার করে জায়গাটা আছে, ওইখানে তোমরা মিট করবে। অঙ্কিতা মনোজকে ফোন করে। মনোজ সেদিন একটু বিজি ছিল, সে আসতে চাইছিল না, কিন্তু অঙ্কিতা বারবার তাকে রিকোয়েস্ট করে এবং সেই রিকোয়েস্ট শুনে মনোজ সেটা মেনে নেয়। সে বলে যে ঠিক আছে, আমি রাত্রেবেলা আসবো। কিন্তু তার মনে একটা খটকা লেগে যায় যে অঙ্কিতা আগে তো এইরকমভাবে কোনোদিন আমাকে রিকোয়েস্ট করেনি দেখা করতে যাওয়ার জন্য। তো সে তার ভয় থেকেই তার বন্ধু রোহিতকে ডাকে। রোহিতকে সে বলেও নি সে তার অবৈধ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। রোহিতকে বলেছিল তার বন্ধুর ভাইয়ের বার্থডে আছে। রোহিত তার সাথে যায়। যাওয়ার পর মনোজ আর অঙ্কিতা যখন মিট করছে, তখন দূরে দাঁড়িয়ে আছে রোহিত। হঠাৎই দুজন ব্যক্তি এই মনোজের উপর অ্যাটাক করে, মনোজকে একাধিকবার মারতে থাকে এবং সেইটা দেখে রোহিত যখন চিৎকার করে, রোহিত পালাতে গিয়ে পড়ে যায় এবং সেই মুহূর্তে সেই দুই ব্যক্তি এই রোহিতকেও 2-4 বার মারে। রোহিতকে মারা দরকার ছিল, সেই জিনিসটা মহেন্দ্র পুলিশ থানাতে বলে। কেন? রোহিত তাদের সবার ফেস দেখে ফেলেছিল, রোহিত তাদেরকে চিনতও, রোহিতকে তারা মারতে চায়নি। তো রোহিতকে কয়েকবার মারার পরেই সে ওখানে লুটিয়ে পড়ে। কিন্তু এই মনোজের উপর মহেন্দ্রর প্রচুর রাগ ছিল। মহেন্দ্র কম করে 23 থেকে 24 বার তাকে মারে এবং মারার মাঝে তার ওয়াইফ অঙ্কিতা শেষ চেষ্টা করে তার প্রেমিক মনোজকে বাঁচানোর জন্য, কিন্তু তার হাজব্যান্ড তাকে আর একবারও সুযোগ দেয়নি, তাকে ওখানেই হত্যা করা হয়। তারপরে এই অঙ্কিতা সে বাড়ি চলে যায়। যে ভাড়াটে সুপারি কিলার ছিল তাকে তার স্থানে টাকা দিয়ে এই মহেন্দ্র পাঠিয়ে দেয় এবং মহেন্দ্র সে তো অ্যাকচুয়ালি কাকুরিতে চাকরিই করতো না, তার চাকরির স্থানই ছিল লখিমপুর পুরী। সে বাইক করে ওই রাতেই ওইখান থেকে লখিমপুর পুরীর জন্য রওনা দিয়ে দেয়। এইখানে মহেন্দ্র ভেবেছিল যে তাকে কেউ ধরতে পারবে না, তার যে প্ল্যানিংটা ছিল সেটা একদম ফুল প্রুফ ছিল। সে এটা কেন ভেবেছিল? সে ভেবেছিল যে আমি যেহেতু পুলিশে কাজ করি, আমি যত প্রমাণ আছে সেগুলো খুব সুন্দর করে লোপাট করতে পারবো। কিন্তু পুলিশ আর এক পুলিশকে হারিয়ে দেয় এখানে এবং সেইখান থেকে এই মহেন্দ্র এবং অঙ্কিতা ধরা পড়ে যায়। মহেন্দ্র পুলিশের চাকরির অনেক ফায়দাও এখানে নিয়েছিল, কিন্তু এক ফেক সিম তার ওই পুলিশের আইডি কার্ড দিয়েই সে নিয়েছিল। সে দোকানদারকে বলেছিল যে আমার একটা ইনভেস্টিগেশন আছে, তো সেই কারণে 2টো সিম লাগবে। এই দোকানদার পুলিশ অফিসার থেকে তাকে বিশ্বাস করে নেয়। আর উল্টো দিকে যখন এই অঙ্কিতা আর মনোজের অবৈধ সম্পর্ক চলছিল, সেই জিনিসটা কল ডিটেল রেকর্ড দেখে সে ট্র্যাক করছিল প্রথমবার ধরা পড়ার পর। তো এইভাবে সে পুলিশের সিস্টেমেরও কিন্তু ফায়দা তোলে তদন্তের নামে। এখানে শেষে এসে কিছু কথা বলার আছে। এখানে অঙ্কিতা বলে যে ক্যারেক্টারটা আছে, সে কি ক্রাইম করেছে না করেছে সেটা ম্যাটার না, সে একটা খুনে হেল্প করেছে। কিন্তু যখন এই সমস্ত কিছুর প্ল্যানিং হচ্ছিল তখন তো এই অঙ্কিতা প্রেগনেন্ট ছিল এবং অঙ্কিতা এখনও প্রেগনেন্ট আছে। এবং ভারতের জেলে কোনো প্রেগনেন্ট মহিলা গেলে বা তার সন্তান যদি ওই জেলেই প্রসব হয়, তাহলে কিন্তু সে অনেক ভালো খাওয়া দাওয়া পায়, স্পেশাল ফ্যাসিলিটি পায়। তো সেইগুলো কিন্তু এই অঙ্কিতা ভালো করে উপভোগ করবে। যেমন আমাদের মিরাটকাণ্ডে মুস্কান জেলে যাওয়ার পর তার যখন টেস্ট হয়, সেও কিন্তু প্রেগনেন্ট বেরোয় এবং সে কিন্তু এখন জেলে বিন্দাস ভালো মতন খাওয়া দাওয়া করছে। তো সেই ক্ষেত্রে এই যে রোহিত আছে, মনোজ আছে, এদের যে হত্যা হলো, সেই হত্যার বিচারে এই মহেন্দ্র হয়তো সাজা পাবে, কিন্তু অঙ্কিতা সে কতটা সাজা পাবে সেইটা নিয়ে কিন্তু আমার প্রচণ্ডভাবেই একটা সন্দেহ আছে। আর কথায় আছে না যে নিঃশ্বাসের বিশ্বাস নেই। রোহিত বেচারা, তার কোনো দোষ নেই, কিছুই নেই। সে বন্ধুকে হেল্প করার জন্য বা বন্ধুর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য বেরোলো, বেরিয়ে আর কোনোদিনও তার বাড়ি ফেরা হলো না। রেলে জব পেয়েছিল, সেই জবটাও তার আর করা হলো না। আর এখানে মহেন্দ্র যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সে পুলিশে থাকার দরুন এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে করেছে, সেটাও আলটিমেটলি অন্যান্য পুলিশের সামনে গিয়ে ধরা পড়ে গেল। এই কারণে কথায় আছে না যে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, তুমি আজকাল পরশু একদিন না একদিন হও ধরা পড়বেই।
এখানে ঠিক তাই হলো। আপাতত এই অঙ্কিতা আর মহেন্দ্র দুজনেই জেলে আছে। কোর্টে ট্রায়াল কয়েকদিন পর শুরু হবে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।